সিনেমার শুরুতে দেখা যায় বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। হাসপাতালের ভিতরে একজন মহিলার ডেলিভারি করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে মহিলার বাচ্চাটি ডেলিভারি হয়ে যায়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বাচ্চা জোরে জোরে কান্না করছে। হাসপাতালের আশেপাশে সবাই কান ধরে রেখেছে, কারণ এই বাচ্চার কান্না তারা সহ্য করতে পারছে না। এর মধ্যে বাচ্চার বাবা নারায়ণ মূর্তি চলে এসেছে। নারায়ণ মূর্তি তার বাচ্চা হাতে নেওয়ার সাথে সাথে বাচ্চার কান্না থেমে যায়। বাচ্চার কান্না থেমে যাওয়ার ব্যাপারটা স্বাভাবিক নয়, সামনে এটা টুইস্ট আছে, সামনে জানতে পারবেন। কয়েকদিন পর নারায়ণ মূর্তি তার ছেলের নাম রাখার জন্য একজন পুরোহিতকে ডেকে নিয়ে এসেছে। পুরোহিত তো ছেলেকে দেখে পানি খাচ্ছে। এভাবে পানি খেতে দেখে নারায়ণ মূর্তি ও তার পরিবার অবাক হয়ে যায়। পুরোহিত বলতে থাকে, নারায়ণ মূর্তি, সত্যি করে বলুন তো, আপনার ছেলের জন্মের আগে বড়সড় ঝড় বৃষ্টি হয়েছিল? নারায়ণ মূর্তির মা বলতে থাকে, বৃষ্টি কি, পুরো শহরে প্রলয় এসেছিল। পুরোহিত বলতে থাকে, প্রলয় শহরে নয়, আপনার ছেলে রূপ ধরে এসেছে। নারায়ণ মূর্তি, আপনার ছেলের এমন সময় জন্ম নিয়েছে তখন সব গ্রহের যুদ্ধ চলছিল। যদি কেউ না নিত পাঙ্গা, তবে হবে না কোনো দাঙ্গা। যদি আপনার ছেলের সাথে কেউ পাঙ্গা নিয়ে নেয় তাহলে বিশ্বযুদ্ধ লেগে যাবে। ভয়ের বিষয় এটাই, আমি বা অন্য কোনো পুরোহিত আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ ওর জন্মের সময় সব গ্রহ নক্ষত্রের বিশ্বযুদ্ধ চলছিল। সেই কারণে ওর স্বভাব সবসময় হাইপার থাকবে। আর ওর একটি বিশেষ গুণ আছে, সেটাও নোট করে নি, শুধু একজন মানুষকে খুব ভালোবাসবে। নারায়ণ মূর্তি জিজ্ঞেস করে, কোনো মেয়েকে? পুরোহিত বলে, আপনাকে। এই কথা শুনে নারায়ণ মূর্তি তো ঈদের চেয়ে বেশি খুশি হয়ে যায়, কারণ তার ছেলে সবচেয়ে বেশি বাবাকে ভালোবাসবে। নারায়ণ মূর্তির হাসি মাখা মুখ দেখে পুরোহিত বলে, এই কথা শুনে 32 দাঁত বের করে হাসার কোনো দরকার নাই। নারায়ণ মূর্তি বলে, আমার ছেলে আমাকে ভালোবাসবে, এটা তো খুব খুশির কথা। পুরোহিত বলে, আপনার প্রতি আপনার ছেলের ভালোবাসা যখন সব সীমা অতিক্রম করে যাবে, তখনই আপনি আমার কথার মানেটা বুঝতে পারবেন। এরপর নারায়ণ মূর্তির ছেলের নাম রাখা হয় সূর্য। দেখা যায় নারায়ণ মূর্তি তার ছেলে সূর্যকে বাইকে করে স্কুলে নিয়ে এসেছে। সূর্য বাইক থেকে নিচে নেমে বাবাকে বলছে, বাবা সবসময় হেলমেট পরবে। নারায়ণ মূর্তি ছেলের মুখে এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়। রাতের বেলা দেখা যায় নারায়ণ মূর্তি অফিসিয়াল কাজ বাসায় করছিল। নারায়ণ মূর্তি বলে, সূর্যের মা, আলমারিতে ফাইল রাখা আছে, একটু নিয়ে আসো। ফাইল নিয়ে আসার সময় সূর্যের মা হোঁচট খেয়ে পড়ে যায়। সাথে সাথে মা বলে চিৎকার দেয়। সূর্যের মা জিজ্ঞেস করে, তোমার মা পড়ে গেছে, তা দেখে তোমার মন খারাপ হয়েছে? সূর্য বলে, না, আমি ভাবছি পড়ে গেলে সবাই কেন মায়ের নাম ধরে ডাকে, বাবা কেন ডাকে না। এই কথা শুনে নারায়ণ মূর্তি ও তার বউ খুব অবাক হয়ে যায়। নারায়ণ মূর্তি ভাবতে থাকে, পুরোহিত ঠিকই বলেছিল। কিছুদিন পর নারায়ণ মূর্তির অফিসে কর্মচারীদের নিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ নাটক শুরু হয়েছে। এখানে নারায়ণ মূর্তি ধর্মরাজের অভিনয় করে। ধর্মরাজ ও পার্শ্ববর্তী রাজার মধ্যে বাজি শুরু হয়। ধর্মরাজ বাজিতে হেরে যায়। সে বলতে থাকে, তুমি এই বাজিতে হেরে গেলে, তোমার মুকুট খেলে আমার পায়ের কাছে রাখো আর নিজের পরাজয় স্বীকার করো। ধর্মরাজ তার মুকুট খেলে তার পায়ের নিচে রাখে। এখানে ধর্মরাজ বলতে নারায়ণ মূর্তিকে বোঝানো হয়েছে। এই ঘটনা দেখে নারায়ণ মূর্তির ছেলে সূর্য খুবই রেগে যায়। সূর্য দৌড়ে এসে লাঠি মেরে ফেলে সেই রাজাকে বলতে থাকে, মেরে ফেলবো তোকে, আমার বাবাকে হারাবি, আমার বাবার তোর পা ধরবে। এই রাজা তো এখান থেকে দৌড়ে পালায়। সূর্য সাথে সাথে এসে এই রাজাকে আহত করে দেয়। এই রাজা বলতে থাকে, তোর বাবার জন্য এত দরদ? তোর বাবা তো ধর্মরাজের অভিনয় করতে ছিল। সূর্য বলতে থাকে, নাটক হোক আর অভিনয় হোক, আমার বাবার মাথা যে নিচু করতে চাইবে তাকে আমি কেটে ফেলে দিব, বিকজ আই লাভ মাই ফাদার। নারায়ণ মূর্তি ভাবতে থাকে, এই বয়সে যদি এতটা হাইপার হয় তাহলে বড় হলে কি হবে। সিন কাট হলে দেখা যায় কিছু পুলিশ দৌড়াচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো আসামিকে তাড়া করছে। আসলে বিষয়টা তা নয়। আসল ব্যাপারটা হলো নারায়ণ মূর্তির ছেলে সূর্যের ভয়ে এই পুলিশগুলো দৌড়াচ্ছে। সূর্য তো বড় হয়ে গেছে। এই হচ্ছে সূর্য। কিছুক্ষণের ভিতর সূর্য পুলিশগুলোকে রামপেদানি দেয়। পরের দিন সকালে দেখা যায় সূর্যের বাসায় নারায়ণ মূর্তির সাথে দেখা করার জন্য পুলিশগুলো বাসায় এসেছে। পুলিশের অফিসার নারায়ণ মূর্তিকে বলে, স্যার, এটা আমার টিম, আপনি আমাকে ক্ষমা করে দেন। নারায়ণ মূর্তি তো অবাক হয়ে বলে, কিসের জন্য ক্ষমা করব? এই সময় সূর্যের বোন ও নারায়ণ মূর্তির বন্ধু পাশে দাঁড়িয়েছিল।
তারা সবাই বুঝতে পারে এটার পিছনে নিশ্চয়ই সূর্যের হাত আছে। সূর্যের বোন বলে, বাবা তোমার আদরের ছেলেকে জিজ্ঞেস করো। নারায়ণ মূর্তি বলে, কি হয়েছে সূর্য? সূর্য বলে, আমি কি করে জানবো বাবা, আমি তো মাত্র ঘুম থেকে উঠেছি। বাবা, এই পুলিশেরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে, তুমি ক্ষমা করে এদেরকে বিদায় করো। নারায়ণ মূর্তি সূর্যকে বলে, কোনো চালাকি করিস না, সোজাসুজি বল ব্যাপারটা কি। সূর্য বলে, আমার উপরে রাগ দেখাচ্ছ কেন? কাল অফিস থেকে ফেরার সময় কি হয়েছে তোমার মনে নেই? নারায়ণ মূর্তি বলে, কি হয়েছে? সূর্য বলে, ফ্ল্যাশব্যাকে মনে করো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ট্রাফিক পুলিশরা রাস্তায় চেক পোস্ট বসে বাইকের কাগজ চেক করছিল। একটি মোটরসাইকেলকে ধরে ট্রাফিক পুলিশরা বলছিল হেলমেট নেই, আবার মদও খেয়ে বাইক চালাচ্ছে। ট্রাফিক পুলিশ বলে, এই মুখ খুল। মুখে পাইপে করে মদ ঢেলে দেয়। পাশে থেকে একজন পুলিশ বলে, এখানে চেক করো। পুলিশ বলে, এই তুই তো মাতাল। আর এভাবে বেআইনিভাবে সাধারণ বাইকারদের কাছ থেকে ঘুষ নিচ্ছিল পুলিশরা। পাশে নারায়ণ মূর্তি ও তার ছেলে সূর্য স্কুটারে বসেছিল। এসব ঘটনা দেখে নারায়ণ মূর্তি মনে মনে বলছিল, রক্ষক যখন ভক্ষক হয় তখন সাধারণ কাউকে ঘুরে দাঁড়াতে হয়, তবেই এদের শিক্ষা হয়। নারায়ণ মূর্তি বলে, এই কথা তো আমি মনে মনে বলেছিলাম, তবে সূর্য তুই কি করে শুনলি? সূর্য বলে, বাবা আমি তোমার মনের কথা শুনতে পারি, তাই ওদের একটু মেরেছি। সূর্যের মুখে এই কথা শুনে নারায়ণ মূর্তি বলে, তোর নামে যদি একটা কেস ফাইল করে দেয় তাহলে তোর কি হবে? এই কথা শুনে ট্রাফিক পুলিশ বলে, উনি কত ভালো মানুষ, উনি আমাদের শাটার বন্ধ করে মেরেছে। আজকাল ছেলেরা বড়দের কথা শুনে কোথায়? আপনার এই হিরি টুকরা ছেলে আপনি কিছু না বললেও আপনার মনের কথা বুঝে যায়। আর এভাবেই ট্রাফিক পুলিশরা নারায়ণ মূর্তির কাছে ক্ষমা চেয়ে চলে যায়। পুলিশরা যাওয়ার পরে নারায়ণ মূর্তি তার ছেলে সূর্যকে শাসন করতে থাকে। নারায়ণ মূর্তি বলে, দুনিয়াতে কি তোর একারই বাবা আছে? সব কথা অপেক্ষা করে। সূর্য বলে, বাবা তুমি তোমার বুড়িটা দেখেছো? তোমার বয়সে সব লোকেরা জিমে যায়। বাবা তোমার বন্ধু এরকম পেটো, তোমার তো বুড়ি হবেই। মা, বাবার টিফিন রেডি আছে? নারায়ণ মূর্তির ছেলের এরকম ভালোবাসা দেখে নারায়ণ মূর্তি বলে, এই ছেলের প্রেম তো আমার আর ভালো লাগছে না। এরপর দেখা যায় নারায়ণ মূর্তি ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, এরকম ভালোবাসার ছেলে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। বেশি সুগারের মতো বেশি ভালোবাসা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যদি সম্ভব হয় আমি ছাড়া আমার ছেলেকে অন্য কাউকে ভালোবাসতে শিখিয়ে দাও। এখন সিনেমাতে এন্ট্রি হয় সিনেমার নায়িকা, এর নাম হচ্ছে ভানুমতি। চলার পথে নারায়ণ মূর্তির সাথে ভানুমতির ধাক্কা লাগে। মেয়েটির আচরণ ব্যবহারে নারায়ণ মূর্তি খুবই মুগ্ধ হয়। মেয়েটি চলে গেলে এর মধ্যে সূর্য চলে আসে। নারায়ণ মূর্তি বলে, এই মেয়ে যে বাসায় বউ হয়ে যাবে সেই পরিবার অনেক ভাগ্যবান। এই কথা শুনে সূর্য বলতে থাকে, তোমার যদি এতই ভালো লাগে আমাদের বাড়ি বউ হবে এই মেয়ে। এভাবে এক দৃষ্টিতে সূর্য ভানুমতিকে দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছিল। চোখের পলক পড়তেই ভানুমতিকে হারিয়ে ফেলে সূর্য। রাতের বেলা দেখা যায় সূর্য তার বন্ধুদের সাথে তার বাবার পছন্দের মেয়ের বিষয়ে গল্প করছিল। সূর্য বলে, পুরো সাপের মতো এঁকে বেঁকে চলে যায়, আর ওর চুলগুলো আকাশে ভেসে থাকা কালো মেঘের মতো, আরো সুন্দর কোমল, এই সমুদ্রের মতো বিশাল। এই কথা শুনে বন্ধু বলে, মেয়েটাকে কি খুব মোটা? সূর্য থাপ্পড় দিয়ে বলে, মোটা না, বিউটিফুল। সূর্য বলে, আমি ওর ব্যাক সাইড দেখে প্রেমে পড়ে গেছি। এক বন্ধু বলে, কিছু মেয়ে ব্যাক সাইড দিক থেকে দেখলে মার্সিডিজ বলে মনে হয়, কিন্তু সামনের দিক থেকে দেখতে অনেকটা ইঞ্জিন ভ্যানের মতো হয়। সূর্য বলে, বাবা ওকে দেখেছে, বাবা ওকে পছন্দ। সূর্যের বন্ধুরা জানে সূর্য বাবার জন্য পাগল, হাইপার, উল্টো পাল্টো বললে সবাইকে 12টা বাজিয়ে দিবে। তাই বন্ধুরা বলে, বাবা যেহেতু পছন্দ করেছে তাই ওকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে হতেই হবে। সূর্যের বন্ধুরা বলে, তুই ওর ব্যাক সাইড দেখে ওকে খুঁজে বার করতে পারবি? পরের দিন দেখা যায় সূর্য ও তার বন্ধুরা মেয়েদের পিছনের দিকে দেখে ভানুমতিকে খুঁজে বেড়াচ্ছে। সিন কাট হলে দেখা যায় নারায়ণ মূর্তি রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছে। এই খবর শুনে সূর্য পাগলের মতো তাড়াহুড়া করে হাসপাতালে চলে আসে। সূর্য এসে বলছে, বাবা কি হয়েছে? নারায়ণ মূর্তি বলে, কিছু হয়নি, একটু হাতে চোট পেয়েছি। সূর্য বলে, এটা ছোটখাটো চোট, কতটা কেটে গেছে? এক্স-রে করা হয়েছে কি? গ্লুকোজ দেওয়া হয়েছে কি? ডাক্তার বলে, অল্প একটু কেটেছে, তার জন্য এত কিছু কি দরকার? সূর্য বলে, আপনি ডাক্তার কিন্তু উনি আমার বাবা। পাশে থেকে নারায়ণ মূর্তির বন্ধু বলে, সূর্য সামান্য এই ব্যাপারে হাইপার হচ্ছিস কেন? তোর বাবা বাসের নিচে চাপা পড়তো, ভাগ্য ভালো একটা লোক তোর বাবাকে বাঁচিয়েছে। সূর্য বলে, কি নাম তার? পাশে থেকে একজন লোক বলে, আমি তোমার বাবাকে হাসপাতালে নিয়ে এসেছি, যদি গজা ওনাকে না বাঁচাতো তাহলে তোমার বাবা হয়তো মরেই যেত। গজা হচ্ছে শহরের নামকরা একজন সন্ত্রাসী। এই হচ্ছে গজা। সবার সামনে বসে গজার এন্টি পার্টি গজাকে ঠেট দিচ্ছে। গজার এন্টি পার্টি গজাকে বলে, তুই গজা হলে আমি
আমি বদ্রীনাথ। পাশে থেকে সূর্য দেখে বুঝতে পারে এ হচ্ছে গজা। সূর্য এসে বদ্রীনাথ ও তার বাহিনীকে মেরে নাস্তানাবুদ করে এখান থেকে মেরে তাড়িয়ে দেয়। গজা বলে, তুমি কে ভাই? সূর্য বলে, সূর্যের বন্ধু, আজ থেকে তুমি। গজা বলে, সূর্যটা আবার কে ভাই? এখানে কি চাই আপনার? সূর্য বলে, আজকে তুমি যে লোকটার প্রাণ বাঁচিয়েছ আমি তার ছেলে। সূর্য আরো বলতে থাকে, গজা ভাই তুমি খুব লাকি, কারণ সূর্য তোমার লাইফ এন্ট্রি নিয়েছে। ভুল করে হলো তুমি আমার বাবাকে বাঁচিয়েছ। সূর্য এর জীবনের চেয়ে বেশি জরুরি সূর্যের বাবার জীবন। তোমাকে আমি আর ছাড়বো না, তোমার লাইফ সেট ব্রাদার। এই বলে সূর্য গজা সেলফি তুলে সূর্য গজার বন্ধু হয়ে যায়। পরের দিন সূর্য ও তার বন্ধুরা বসে আড্ডা দিচ্ছিল। অনেকগুলো মেয়ের ছবির ব্যাক সাইড দেখছে এবং তার বাবার পছন্দের মেয়েটি মিলে কিনা। এর মধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও আপলোড হয়। ভিডিওতে দেখা যায় একটি ছেলে বলছে, আমি গণেশ, আমি লাভ ম্যারেজ করেছি, আমার বউর ডেলিভারির সময় বাচ্চাটা উল্টে গেছে, এই জন্য অপারেশন করতে হবে, তাই 50,000 টাকা দরকার, আমাকে কেউ সাহায্য করছে না, আমার বউ ও বাচ্চার জীবন ঝুঁকিতে রয়েছে, প্লিজ আমাকে হেল্প করুন। এই বলে গণেশ নামের ছেলেটি কাঁদতে থাকে। এই ভিডিও দেখে সুযোগ আবেগে আপ্লুত হয়ে পড়ে। সূর্য বলে, এই তোদের কাছে কত টাকা আছে টেবিলের উপর রাখ। সূর্যের বন্ধুরা বলে, আরে ভাই কি করছিস? প্রতিদিন এমন ফেক ভিডিও নেটে আপলোড হয়ে থাকে। সূর্য বলে, ভিডিওটা ফেক হলে শুধু টাকাগুলো যাবে, আর ভিডিওটা সত্যি হলে 2টি জীবন বাঁচবে। একে একে সূর্য ও তার বন্ধুরা মিলে তাদের কাছে যা টাকা ছিল সবকিছু জমা দেয় সূর্যের কাছে। তারপরও 10,000 টাকা কম ছিল। টাকার কথা ভাবতে ভাবতে সূর্যের চোখ পড়ে বানুমতির উপর। বানুমতিকে দেখে সূর্য তার প্রেমে পড়ে যায়। তখনই সূর্যের বাবার কথা মনে পড়ে, যে পরিবারে এই মেয়ে বউ হয়ে যাবে সেই পরিবার অনেক ভাগ্যবান। এই কথা মনে পড়ায় সূর্যের প্রেম এক নিমিষে উদাও, কারণ সূর্য বাবা পাগল ছেলে। সূর্য তার বন্ধুকে বলতে থাকে, পেয়ে গেছি 10,000, এই মেয়েটা দেবে। ওই মেয়েটা বলতে বানুমতিকে বোঝানো হয়েছে। সূর্য চলে বলে কৌশলে বানুমতির কাছ থেকে 10,000 টাকা নিয়ে নেয়। বানুমতি জিজ্ঞেস করে, কবে টাকা দিবে? সূর্য বলে, পরে টাকা দিয়ে দিব। রাতের বেলা দেখা যায় সূর্য ও তার পরিবারের সাথে সময় কাটাচ্ছিল। এই সময় সূর্যের মা ঠান্ডার কারণে কাশতে থাকে। সূর্যের বাবা বলে, তুমি এতদিন ধরে কাশতেছ, তুমি ডাক্তার দেখাও না কেন? সূর্যের মা বলে, নিজে নিজে ঠিক হয়ে যাবে। সূর্য বলে, এটা ভুল করছো মা, তোমার কিন্তু এখনই ডাক্তার দেখানো উচিত, তোমার থেকে যদি বাবার ইনফেকশন হয়ে যায়। এই কথা শুনে সূর্যের মা অবাক হয়ে যায়। বাবার জন্য এত চিন্তা করস আর আমার দিকে একবার ফিরেও তাকাস না? আরে আমি তোর মা রে। সূর্য বলে, ইনি হচ্ছেন আমার বাবা। এখান থেকে বোঝা যায় সূর্য তার বাবার জন্য পাগলের উপর পাগল। পরের দিন সূর্যের সাথে বানুমতির দেখা হয়ে যায়। বানুমতি তো তার 10,000 টাকার জন্য পাগল হয়ে গেছে। বানুমতি বলতে থাকে, যদি আমার বাবা ব্যাগটা চেক করে তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে, টাকা না পেলে আমাকে মেরেই ফেলবে। সূর্যের বন্ধুরা বলে, কি মেরে ফেলবে? আসলে সত্যি মেরে ফেলবে? বানুমতি বলে, তুমি আমার বাবার মতো বাবা কখনই দেখোনি, বাবা তো নয় যেন হিটলারের বাবা। সূর্য বলে, হিটলার কাজটা করে কি? বানুমতি বলে, আমার বাবা চাকরি করে, আমার পরিবারের সবাই চাকরি করে। সূর্য বলে, এত টাকা জমিয়ে কি তাজমহল কিনবে তোমার বাবা? বানুমতি বলে, আমার বাবা বলেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকা রোজগার করা উচিত, আমার বাবার প্রশংসা করলে সারা দিনও ফুরাবে না। তখনই সূর্য বুঝতে পারে আসলে ঝামেলা আছে বানুমতির বাবার মধ্যে। সূর্য বলে, আসলে বলো তো তোমার বাবার ব্যাপারটা কি? বানু তার বাবার হার কিপটার গল্প বর্ণনা করে। সূর্য বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চশমা পরেছো কেন? বানুমতি বলে, আমার চোখ তো ঠিক আছে, বাবা বলেছে চশমা পরলে আমাকে বুড়ির মতো দেখতে লাগবে, তাহলে আমাকে কোনো যুবক ছেলে আর বিরক্ত করবে না। এই কথা শুনে সূর্য তো বেগাচেগা খেয়ে অবাক হয়ে যায়। বানুমতি বলে, আমার বাবা বলে বকাটে ছেলেরা সবসময় অকাজের হয়। সূর্য, তুমি তো কোনো কাজকর্ম করলে পারো,